ইরানের 3 পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা, ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ে পাল্টা জবাব, দুপক্ষের কণ্ঠে কঠোর বার্তা। Can report to the world that the strikes were a spectacular military success. It is an outrageous, grave, and unprecedented violation of the fundamental principles. ইরানিদের মাঝে আতঙ্ক, ক্ষোভে ফুঁসছে অনেক মার্কিনী। উদ্বেগ জাতিসংঘের, মধ্যপ্রাচ্যকে বিপজ্জনক পরিস্থিতিতে ফেলেছে যুক্তরাষ্ট্র, মত বিশ্লেষকদের। শেষ দিনে নিবন্ধনের আবেদন করে শাপলা প্রতীক চাইল এনসিপি। বিগত 3 নির্বাচনে অনিয়মের অভিযোগে সাবেক তিনি সিএসির বিরুদ্ধে বিএনপির মামলা। প্রধানমন্ত্রী থাকায় সর্বোচ্চ সময়সীমা নিয়ে মতৈক্য হয়নি এখনো। দ্রুত জুলাই সনদ তৈরিতে সবাইকে ছাড় দেওয়ার আহ্বান ঐক্যমত্য কমিশনের। কোন জায়গায় আমরা একমত হতে পারি, কোন জায়গায় আমরা কতদূর পর্যন্ত যেতে পারি, একটু ছাড় দেওয়ার জায়গাটাতে আসুন। প্রধানমন্ত্রীর লিমিট করবেন, হাত পা বাঁধবেন বা ক্ষমতা কমিয়ে দেবেন, এনসিসির ক্ষমতা বৃদ্ধি করে দেবেন, তাহলে পরে এক্সিকিউটিভের ফাংশনটা নিয়ন্ত্রিত হবে। উপদেষ্টা পরিষদের 7,90,000 কোটি টাকার বাজেট পাস, আবাসন খাতে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল। ল্যাবেড হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনায় ডাক্তার স্বপ্নিলের প্র্যাকটিসে 5 বছরের নিষেধাজ্ঞা, বিভিন্ন মেয়াদে আরো 12 চিকিৎসকের সনদ স্থগিত। দর্শক, আমন্ত্রণ সন্ধ্যা বাংলাদেশের আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাচ্ছি বিস্তারিত। অবশেষে ইরান ইসরায়েল যুদ্ধে সরাসরি জড়ালো যুক্তরাষ্ট্র। দেশটির 3 পারমাণবিক স্থাপনায় একযোগে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। বাংকার বাস্টার বোমায় কেন্দ্রগুলো পুরোপুরি ধ্বংসের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে ওয়াশিংটনকে কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এদিকে যুক্তরাষ্ট্রের হামলার পরও ইসরায়েল জুড়ে ব্যাপক মিসাইল হামলা চালিয়েছে ইরান। মধ্যরাতে একের পর এক বিস্ফোরণে প্রকম্পিত ইরানের ইস্পাহান পরমাণু কেন্দ্র। 1 সপ্তাহ ধরে চলা নানা জল্পনা কল্পনা আর শঙ্কা উড়িয়ে ইস্পাহান, ফোর্দো এবং নাতানজ পরমাণু কেন্দ্রে একযোগে হামলা চালালো যুক্তরাষ্ট্র। পুরো অভিযানই পর্যবেক্ষণ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি, অংশ নেওয়া আকাশযানগুলোর কোনো ক্ষতি ছাড়াই পুরোপুরি ধ্বংস করা হয়েছে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো, যা একটি অসাধারণ সামরিক সাফল্য। I can report to the world that the strikes were a spectacular military success. Iran's key nuclear enrichment facilities have been completely and totally obliterated. মার্কিন সেনাবাহিনী ইরানের ফোর্দো, নাতানজ ও ইস্পাহান এই 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় নির্ভুল হামলা চালিয়েছে। আমাদের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ সক্ষমতাকে ধ্বংস করা। আমি বিশ্বকে জানাচ্ছি যে আমাদের অভিযান অসাধারণ সাফল্য পেয়েছে। ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনাগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে। That was their specialty. অভিযানে শতভাগ সফলতা নিশ্চিতে ব্যবহার করা হয় বিশেষ বোমারু বিমান B-2 স্পিরিট, যা পৃথিবীতে একমাত্র বাংকার বাস্টার বোমা বহনে সক্ষম। এই বোমা ইরানের ভূগর্ভস্থ স্থাপনাগুলোকে ধ্বংসের সক্ষমতা রাখে। 125টিরও বেশি আকাশযান অংশ নেয় বিশেষ এই অভিযানে। তবে তেহরানের দাবি, আগে থেকেই পরমাণু সরঞ্জাম সরিয়ে নেয় ক্ষয়ক্ষতি হয়েছে সীমিত। হামলার পর ডোনাল্ড ট্রাম্পকে প্রশংসায় ভাসাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। Congratulations, President Trump. অভিনন্দন প্রেসিডেন্ট ট্রাম্প। আপনার নেতৃত্বে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর যুক্তরাষ্ট্র যে সামরিক অভিযান চালিয়েছে তা ইতিহাস পাল্টে দেওয়ার মতো। বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর শাসক গোষ্ঠীকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার জন্য পদক্ষেপ নেয়ার ইতিহাস প্রেসিডেন্ট ট্রাম্পকে মনে রাখবে। এদিকে যুক্তরাষ্ট্রকে কঠিন পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। জানান, তেহরানের জবাবে সকল দায়ভার বহন করতে হবে ওয়াশিংটনকে।
It is an outrageous, grave. এই হামলার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ এবং এই ভয়াবহতার সম্পূর্ণ দায়ভার যুক্তরাষ্ট্রের। চিরস্থায়ী আর ব্যয়বহুল যুদ্ধে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের অবসান ঘটাতেই প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচিত হয়েছিলেন। তিনি কূটনীতির প্রতি আমাদের প্রতিশ্রুতির অপব্যবহার করে শুধু ইরানের সাথে বিশ্বাসঘাতকতা করেননি, বরং একজন ওয়ান্টেড যুদ্ধাপরাধীর কাছে মাথা নত করেছেন। And far-reaching implications. মার্কিন অভিযানের পরপরই ইসরায়েল জুড়ে কয়েক দফায় মিসাইল হামলা চালায় আইআরজিসি। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রাজধানী তেল আবিবের একাধিক আবাসিক এলাকায়। অনিক রহমান, যমুনা নিউজ। ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় অগ্নিগর্ভ হয়ে উঠবে পুরো মধ্যপ্রাচ্য। ইসরায়েলের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে ইরানকে ঘিরে থাকা মার্কিন অবকাঠামো এবং নাগরিকদের ঝুঁকির মুখে ফেলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প, এমনটাই বলছেন বিশ্লেষকরা। মার্কিন হামলার পর ধারণা করা যায় একেবারে হাত গুটিয়ে বসে থাকবে না তেহরানও। হুঁশিয়ার করে বলেছে তাদের রেঞ্জের মধ্যেই রয়েছে মধ্যপ্রাচ্যে অবস্থানরত 40,000 মার্কিনী ও সেনাঘাঁটিগুলো। 1958 সালের জুলাই লেবানন সংকটের সময়ে বৈরুতে কমব্যাট ট্রুপস পাঠানোর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে সেনা মোতায়েন শুরু করে যুক্তরাষ্ট্র। একে একে ঘাঁটি গেড়েছে অঞ্চলটির 19টি স্থানে। কাউন্সিল অন ফরেন রিলেশনসের তথ্য অনুযায়ী 2025-এর মাঝামাঝি এসে বর্তমানে 40 থেকে 50,000-এ দাঁড়িয়েছে মোতায়েনকৃত মার্কিন সেনার সংখ্যা। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর থেকেই জোরালো হচ্ছে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা। বিশ্লেষকরা বলছেন, সংঘাতে সরাসরি অংশ নিয়ে তেল আবিবের আবদার পূরণে কাজ করেছে ওয়াশিংটন। নেতানিয়াহু ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের যে উচ্চাকাঙ্ক্ষা দেখাচ্ছেন তা বাস্তবায়নে কাজ করছে ট্রাম্প প্রশাসন। তাদের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে বিপর্যয় ডেকে আনতে পারে বলেও শঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র এখন ইরানের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ইরান সতর্ক করে দিয়েছিল যে তাদের ভূখণ্ডে হামলা যুদ্ধে সামিল হবে এবং আন্তর্জাতিক আইন অনুসারে ইরানের আত্মরক্ষার অধিকার রয়েছে। এর অর্থ হলো এই অঞ্চলে অবস্থিত সমগ্র মার্কিন সম্পদ, 40,000 মার্কিন কর্মী এবং সেনা এখন সম্ভাব্য ইরানি প্রতিশোধের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এদিকে নিজেদের ভঙ্গুর প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েও ইসরায়েলি ভূখণ্ডে মুহুর্মুহু মিসাইল ছুড়ে পাল্টা জবাব দিচ্ছে ইরান। কৌশল পরিবর্তন করে দীর্ঘ সময় ধরে লড়াইয়ের দিকে যাচ্ছে দেশটি। তারা একবারে 1000টা না ছুড়ে তারা আস্তে আস্তে ছুটছে। ওকে, তারা প্রথম দিকে 100-200 একসাথে ছুড়েছে, এখন তারা 10-20টা করে ছুটছে, বিকজ দে ওয়ান্ট টু কন্টিনিউ দিস ওয়ার। তাদের দুর্বলতা হচ্ছে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম অত্যন্ত দুর্বল। তেহরানের মতন শহরকে তারা শত্রুমুক্ত রাখতে পারে নাই। বিশ্লেষকরা বলছেন, মার্কিন হামলার পাল্টা জবাব দেবে ইরান। অত্যাধুনিক প্রতিরক্ষা বলয় ভেদ করে এসব হামলা যুক্তরাষ্ট্রের খুব বেশি ক্ষতি করতে পারবে কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন। এদিকে বিশ্লেষকদের শঙ্কা, সেই হামলার পাল্টা জবাব যদি ভয়াবহ হয় তবে ভেঙে পড়তে পারে ইরানের সরকার কাঠামো। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষোভে ফুঁসছে ইরানিরা। যুক্তরাষ্ট্রকে স্পষ্ট ও দৃঢ় জবাব দেওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন সাধারণ নাগরিকরা। এদিকে তেহরানে যুক্তরাষ্ট্রের অভিযানের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন স্বয়ং মার্কিনিরাই। অভিযোগ করেন সব যুদ্ধের বিপক্ষে থাকার অঙ্গীকার ভঙ্গ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের হামলার পর আরও অনিশ্চিত ভবিষ্যতের দিকে যেন যাত্রা শুরু হলো ইরানবাসীর। একদিকে জীবনের ভয়, অন্যদিকে মাতৃভূমির প্রতি দায়বদ্ধতা, সব মিলিয়ে মিশ্র অনুভূতির মধ্য দিয়ে যাচ্ছেন ইরানিরা। ডোনাল্ড ট্রাম্পের উপর ক্ষোভে ফুঁসছেন ইরানিরা। ট্রাম্পের বিরুদ্ধে এনেছেন আন্তর্জাতিক নিয়ম ভঙ্গের অভিযোগ। সংঘর্ষ চলছিল ইরান ও ইসরায়েলের মাঝে। যুক্তরাষ্ট্র ভুল সিদ্ধান্ত নিয়ে সেখানে হস্তক্ষেপ করেছে। ইরানের পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগে গভীরভাবে প্রথমে চিন্তা করা উচিত। উপযুক্ত জবাব ইরান অবশ্যই দেবে। ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের হামলার শক্ত জবাব দেয়া হবে বলেও মত ইরানিদের। জাতীয়তাবাদী চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তারা। যুক্তরাষ্ট্রের হামলার জবাব অবশ্যই স্পষ্ট এবং দৃঢ় হতে হবে। আমি কোনো রাজনীতিক নই, কিন্তু আমার জাতিগত পরিচয়ে আঘাত লেগেছে। ট্রাম্প এই হামলার মাধ্যমে ইরানকে জোর করে আলোচনার টেবিলে আনতে চাইছে, কিন্তু তিনি নিজে প্রথমে নিয়ম ভঙ্গ করেছেন। এদিকে ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষুব্ধ স্বয়ং মার্কিনিরাও। নতুন করে আরও একটি যুদ্ধে জড়ানোকে ঠিকভাবে দেখছেন না তারা। ট্রাম্প নির্বাচনী প্রতিশ্রুতির বরখেলাপ করেছেন বলেও ছাড়েন ক্ষোভ।
ভীষণ রাগ লাগছে, জানি না কি করব, সন্তানদের কি বলবো, আমরা আসলে কিসের জন্য লড়ছি। এক অপ্রয়োজনীয় এবং পূর্ব পরিকল্পিত যুদ্ধে পাঠানো হলো আমাদের সেনাদের। এটা ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতির সঙ্গে তো যাই না, বরং বিপরীত। বেঁধে দেয়া 2 সপ্তাহ সময়ের আগেই ইরানে মার্কিন অভিযানের প্রতিবাদে বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ সমাবেশ। বিক্ষোভকারীরা কড়া সমালোচনা করছেন ট্রাম্পের এই সিদ্ধান্তের। তাসরিয়ান সোবহান, যমুনা নিউজ। চলমান উত্তেজনার মাঝেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাৎ করতে রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের পারমাণবিক স্থাপনার যুক্তরাষ্ট্রের হামলার পরই এই ঘোষণা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এরই মাঝে রাশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি। জানিয়েছেন যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে রুশ প্রেসিডেন্টের সাথে কূটনৈতিক ও সামরিক অবস্থান নিয়ে আলোচনা করতেই যাচ্ছেন তিনি। যুক্তরাষ্ট্রের এই হামলার নিন্দা জানিয়ে চলমান অস্থিতিশীলতায় বৈশ্বিক নিরাপত্তার চরম অবনতি ঘটায় আশঙ্কা প্রকাশ করেছে রাশিয়া। এদিকে ইরানকে পরমাণু অস্ত্র সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন রাশিয়ার সাবেক প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় উদ্বিগ্ন ঢাকা। এটি নাজুক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে মনে করে বাংলাদেশ। সরকারের এই অবস্থান জানিয়ে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধানের তাগিদ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপাত্র শাহ আসিফুর রহমান জানিয়েছেন, দেশটিতে আটকে পড়া বৈধ অবৈধ সব বাংলাদেশিকে ফেরাতে চায় সরকার। আটকে পড়াদের প্রথম দলটি আগামী সপ্তাহে ঢাকা পৌঁছাবে বলেও জানিয়েছেন তিনি। 10 দিন ধরে চলা ইরান ইসরায়েল যুদ্ধে নতুন মাত্রা। শনিবার ইরানের 3টি পরমাণু কেন্দ্রে হামলার মধ্য দিয়ে এই যুদ্ধে আনুষ্ঠানিকভাবে অংশ নিল যুক্তরাষ্ট্র। 2 সপ্তাহ সময় নিলেও কংগ্রেসের অনুমোদন ছাড়াই 3 দিনের মাথায় ট্রাম্প প্রশাসনের এই হামলায় শঙ্কিত সারা বিশ্ব। বিষয়টি নিয়ে উদ্বেগ আছে ঢাকারও। বাংলাদেশ ইসলামী প্রজাতন্ত্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সাম্প্রতিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে। ইতোমধ্যেই নাজুক অঞ্চলের স্থিতিশীলতা আরও বিঘ্নিত করার ঝুঁকি তৈরি করে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতি হুমকি স্বরূপ। বৈধ অবৈধ মিলিয়ে ইরানে 12-13 হাজার বাংলাদেশি। এদের মধ্যে তেহরানে ছিলেন 400 জনের মতো। সরকারি ব্যবস্থাপনায় আগ্রহীদের তুরস্ক অথবা পাকিস্তান হয়ে ফেরানোর উদ্যোগ সরকারের। ইরানের পার্শ্ববর্তী দেশসমূহের সহযোগিতায় এই প্রত্যাবর্তন প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যাশা করছে প্রত্যাশীদের প্রথম দলটি আগামী সপ্তাহেই বাংলাদেশে পৌঁছাবে। পর্যায়ক্রমে অন্যদেরও বাংলাদেশে ফেরত আসার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আনুষ্ঠানিকভাবে না বললেও প্রথমে শখানেক বাংলাদেশি ফিরছেন যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধি দল। বিকেলে নির্বাচন কমিশনে আবেদন জমা দেন তারা। এ সময় নেতারা বলেন, কমিশনের কাছে শাপলা প্রতীক চেয়েছে দলটি। এছাড়াও শেষ দিনে নিবন্ধনের আবেদন করেছে আরও কয়েকটি নতুন দল। আবারও ইসি পুনর্গঠনের দাবি জানিয়েছেন এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। ঘোষণা না এলেও ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে জানিয়েছে সরকার। দলীয় প্রতীকে কেউ ভোটে অংশ নিতে চাইলে নিতে হবে ইসির নিবন্ধন। সে আশায় দুপুরের পর নির্বাচন ভবনে আসেন জুলাই আন্দোলনের নেতারা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নিবন্ধন আবেদন জমা দেন তারা। প্রতীকের তালিকায় শাপলা, কলম, মোবাইল ফোন জমা দিয়েছে এনসিপি। তবে দলটির আশা শাপলা প্রতীকে নির্বাচন করার। আরপিও অনুযায়ী দল নিবন্ধনের শর্ত পূরণ করেই আবেদন দাখিল করেছে এনসিপি। নেতারা দাবি করেন, জয়ী হয়ে সরকার গঠন করবেন তারা। আবারও দাবি জানান ইসি পুনর্গঠনের। আগামীতে সংস্কার বা ঐক্যবাদ কমিশনের 400 আসনের মধ্যে 300 আসন এনসিপির ঘরে থাকবে। গণ অভ্যুত্থানের সংস্কার জনগণের ম্যান্ডেট নিয়ে ব্যালট রেগুলেশনের মাধ্যমে ইনশাআল্লাহ বাংলাদেশে সম্পন্ন করবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি 3টি প্রতীককে দলের প্রতীক হিসেবে আমরা আবেদন করেছি। নির্বাচন কমিশনের থেকে আমাদের প্রত্যাশা হলো নির্বাচন কমিশন দলের প্রতীক হিসেবে আমাদেরকে শাপলা বরাদ্দ প্রদান করবে। বিকেলে জেলা ও উপজেলার কমিটির তালিকা নিয়ে আসেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জমা দেন দলের প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র। এর আগে দুপুরে নিবন্ধনের আবেদন জমা দিয়েছে বাংলাদেশ আম জনগণ পার্টি, বাংলাদেশ জনজোট পার্টি বাজপা, বাংলাদেশ রিপাবলিক পার্টি বিআরপি, বাংলাদেশ সমতা পার্টি সহ বেশ কয়েকটি দল।
সবশেষ হিসেব অনুযায়ী নির্বাচন কমিশনে 2 ডজনের বেশি দল নিবন্ধনের আবেদন জানিয়েছে। গত 10 মার্চ নতুন রাজনৈতিক দলের নিবন্ধন দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করে ইসি। সে অনুযায়ী দল নিবন্ধনে আবেদন করার সময় শেষ হচ্ছে আজ। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। সংবিধান লঙ্ঘন করে বিগত 3টি বিতর্কিত নির্বাচন হয়েছে। এর জন্য দায়ীদের শাস্তির দাবিতে প্রথমবারের মতো নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক অভিযোগ দিয়েছে বিএনপি। এর জন্য দায়ী করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক 3 সিইসি সহ নির্বাচন কমিশনারদের। তাদের বিরুদ্ধে আলাদাভাবে শেরেবাংলা নগর থানায় মামলাও করবে দলটি। তবে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ নির্বাচনী অনিয়মের জন্য কমিশনারদের বিরুদ্ধে শাস্তির কোনো বিধান নেই। 2014 সালে একতরফা নির্বাচনের পর 2018 সালে রাতের ভোট ও সবশেষ 24-এ ডামি ইলেকশন। বিতর্কিত এই 3 নির্বাচনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছে বিএনপি। শেখ হাসিনার পাশাপাশি সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য কমিশনার ও সচিব সহ 19 জন ও অজ্ঞাতনামাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে দলটি। শেখ হাসিনা, তার স্বরাষ্ট্রমন্ত্রী সহ অন্যান্য যারা এর সঙ্গে জড়িত আছে তাদের সহ অজ্ঞাত আমরা এফআইআর 19 জনের নাম দেওয়া আছে এবং অজ্ঞাত আরও। এটা তদন্তকারী কর্মকর্তা খুঁজে বের করবে কারা এই কাজগুলো করেছিল। নির্বাচন কমিশনের নির্বাচন বিধিমতো করার ক্ষমতা আছে, সংবিধান লঙ্ঘন করছে এটা করার ক্ষমতা আছে। উনি কমিটি করতে পারেন, ওনার ট্রাইব্যুনাল আছে, ট্রাইব্যুনালে পাঠাতে পারেন। না করলে তো ওনাদের বিরুদ্ধে তো ব্যবস্থা হবে। বিএনপির অভিযোগ, জাতীয় নির্বাচনে অনিয়ম, কারচুপি এবং পক্ষপাতদুষ্ট আচরণে সরাসরি জড়িত ছিলেন তৎকালীন কমিশন। কিন্তু বিদ্যমান আইনে সাবেক নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো সুনির্দিষ্ট ধারা নেই। নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর পর শেরেবাংলা নগর থানায় শেখ হাসিনা, সাবেক 3 সিইসি সহ 19 জন এবং অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা করে বিএনপির প্রতিনিধি দলটি। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। এক ব্যক্তি সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবে না। এই প্রস্তাবে 3টি দল ছাড়া বাকিরা সম্মত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। প্রধানমন্ত্রীর একক ক্ষমতা কমিয়ে আনতে উচ্চকক্ষে ক্ষমতার বিন্যাসের পক্ষে অনেক রাজনৈতিক দল। তবে বিএনপি বলছে, একজন স্বৈরাচার হয়েছিল সেটি মাথায় নিয়ে প্রধানমন্ত্রীর হাত পা বেঁধে দেয়া ঠিক হবে না। 2 দিন বিরতির পর আগামী বুধবার আবারও বৈঠকে বসবে দলগুলো। প্রথম ধাপের আলোচনা শেষে দ্বিতীয় ধাপের আলোচনার জন্য 2 জুন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে ঐকমত্য কমিশন। 5 দিনের আলোচনায় মোটা দাগে 70 অনুচ্ছেদ ও সংসদে নারীদের 100 আসনের প্রস্তাব ছাড়া আর কোনো প্রস্তাবে ঐকমত্যে পৌঁছাতে পারেনি সংলাপে অংশ নেয়া রাজনৈতিক দলগুলো। কমিশনের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত অনুরোধ যে আরেকটু ছাড় দেওয়ার জায়গায় আসুন, তাহলে আমাদের জন্য সহজতর হবে এই জায়গায় আসা। এমন বাস্তবতায় রোববার সকালে ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় পর্যায়ের 5ম দিনের সংলাপে বসে দলগুলো। যোগ দেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ 30টি দলের প্রতিনিধিরা। আলোচনা হয় বিগত বৈঠকে ঐক্যমত্যে না আসা প্রস্তাবগুলো নিয়ে। শুধুমাত্র প্রধানমন্ত্রীকে এখানে কেন যেন অ্যাকিউজ করা হচ্ছে যে এটাই এভাবে করতে হবে। সংলাপের শুরুতে আলোচনা হয় প্রধানমন্ত্রীর মেয়াদকাল নিয়ে। 2 টার্ম বা এক ব্যক্তির জীবদ্দশায় 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, এমন প্রস্তাবে সিংহভাগ রাজনৈতিক দল একমত হলেও চূড়ান্ত মত দেয়নি বিএনপি। 3টি দল বাদে অধিকাংশ রাজনৈতিক দল এই বিষয়ে একমত হয়েছে যে সর্বোচ্চ 10 বছর একজন ব্যক্তি তার জীবনকালে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন। জীবনে ইন দ্য হোল লাইফ টাইম যে কোনো ব্যক্তি 10 বছর ম্যাক্সিমাম প্রাইম মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। 3টি দল ছাড়া সকলেই এই প্রশ্নে আমরা এক জায়গায় আসছি। অনেক ম্যাটিকুলাস আলোচনা হচ্ছে, অনেক ডিটেল পুঙ্খানুপুঙ্খ আলোচনা বিশ্লেষণ হচ্ছে, কিন্তু একদম শেষের দিকে গিয়ে আমরা কোথায় যেন একটা আটকে যাচ্ছি। এটা তো একাধিক আলোচনার পর এইখানে একটা আলোচনা হচ্ছে যে যেখানে সবাই নিজেদের পজিশন থেকে সরেও বৃহত্তর স্বার্থে হাউজের আলোচনা একটা ঐক্যের জায়গায় আসবে, কিন্তু দেখা যাচ্ছে তারপরেও 2-3টি দল আসলে আবার তাদের পার্টির কনফার্মেশন নিতে হচ্ছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে কিয়ামত পর্যন্ত তো আমি দেখি না আসলে ঐক্যের কোনো সম্ভাবনা আছে। দুপুরে বিরতির পর আলোচনা হয় সংবিধানের মূলনীতির সংস্কার প্রস্তাবে। 72-এর সংবিধানের মূলনীতির পরিবর্তনে অধিকাংশ দলের মত থাকলেও আপত্তি ছিল সিপিবি সহ বামপন্থী দলগুলোর। মূলনীতির বিষয়ে গণভোটের দাবিও তোলেন কেউ কেউ। 72-এর সংবিধানে
যে মূলনীতি করা হয়েছিল এটা আসলে বাংলাদেশের আর্থসামাজিক ধর্মীয় বাস্তবতা সঠিক নয়। এই জন্যে আমাদের এখানে অধিকাংশ দল বলেছে যে এই মূলনীতি পরিবর্তন হতে হবে। আগের আমরা চাই পঞ্চম সংশোধনীতে যেভাবে মূলনীতিটা উল্লেখ আছে, অর্থাৎ পঞ্চদশ সংশোধনীর পূর্বের অবস্থা, সেই জায়গায় আমরা বহাল থাকতে চাই এবং সেখানে আল্লাহর উপর আস্থা বিশ্বাস আছে, সেখানে ধর্মনিরপেক্ষতা নাই, এই বিষয়গুলো আমরা ক্লিয়ার করেছি। ফিফথ অ্যামেন্ডমেন্ট যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় হয়েছিল অ্যামেন্ডেড, যেখানে বিসমিল্লাহির রহমানির রহিম ছিল, আল্লাহর উপরে বিশ্বাস এবং পূর্ণ আস্থা এগুলা ছিল, সেইটার সাথে এই নতুন 4টি পয়েন্ট এখানে যোগ করার ব্যাপারে, প্রতিস্থাপন করার ব্যাপারে আমরা একমত হয়েছি। সভা শেষে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, প্রধানমন্ত্রী পদের মেয়াদকাল ও সংবিধানের মূলনীতির প্রস্তাবে অধিকাংশ দল একমত হলেও পৌঁছানো যায়নি ঐক্যমত্যে। প্রধানমন্ত্রীর মেয়াদ বা বারের বদলে 10 বছরের ব্যাপারে এক ধরনের কাছাকাছি আসা গেছে। আমরা আশা করছি এই জায়গায় একসময় আমরা একমতে আসতে পারবো। আজকের আলোচনায় বিভিন্ন দলের যে সেন্টিমেন্ট এবং অবস্থা, তার প্রতিফলন ঘটিয়ে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে একটি সুস্পষ্ট প্রস্তাব হাজির করা হবে। 2 দিন মুলতবির পর বুধবার আবারও বৈঠকে বসবে রাজনৈতিক দলগুলো। এখন আলোচনা ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। জুলাই গণহত্যার বিচার করতে পুরো জাতি ঐক্যবদ্ধ, এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে রাজধানীর এক হোটেলে জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট দিবসের অনুষ্ঠানে তিনি একথা জানিয়েছেন। বলেছেন, জুলাই আমাদের সুযোগ দিয়েছে সভ্যতা তৈরির। তিনি আরও বলেন, তরুণরা যেই স্বপ্ন নিয়ে জুলাই অভ্যুত্থান করেছিল সেটা পূরণ করার দায়িত্ব আমাদের। তরুণরা দেশ নিয়ে যে স্বপ্ন দেখেছিল তা বাস্তবায়ন সম্ভব যদি সঠিক উপায়ে কাজ করা যায়। প্রধান উপদেষ্টা আরও বলেন, বিগত বছরগুলোতে বিচার বিভাগের স্বাধীনতা ছিল না। বিচার বিভাগ যেন স্বাধীনভাবে কাজ করতে পারে সেজন্য সংস্কার প্রয়োজন। বর্তমানে বিচার বিভাগ স্বাধীন রয়েছে, ট্রাইব্যুনালেও স্বাধীনভাবে কাজ চলছে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। As an organ of the state, in line with the theory of separation of powers, the judiciary bears the responsibility to uphold and deliver justice, both broadly and individual cases. In the past years, however, have shown how the integrity of this vital institution has been undermined. উপদেষ্টা পরিষদে পাশ হয়েছে 2025-26 অর্থ বছরের বাজেট। আকার 7,90,000 কোটি টাকা। ব্রিফিংয়ে এই অর্থ উপদেষ্টা জানিয়েছেন, প্রস্তাবিত বাজেট থেকে 10,000 কোটি টাকা বেড়েছে সামাজিক নিরাপত্তা খাতের বরাদ্দ। বাতিল করা হয়েছে কালো বা অপ্রদর্শিত অর্থ সাদা করার সুযোগ। জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্য 5.5%। জুলাই মাস নাগাদ মূল্যস্ফীতি হবে 6.6%। কমানো হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং সম্পত্তি হস্তান্তর কর। 16 বছরের বেশি সময় পর এবার সংসদের বাইরে তুলে ধরা হয় 2025-26 অর্থ বছরের বাজেট। কর্মসূচির আওতায় পরিবর্তিত সময়ে আর্থিক টানাপোড়েনের কারণে চলতি অর্থ বছরের চেয়ে বাজেটের আকার কমিয়ে ধরা হয় 7,000 কোটি টাকা। বাজেট প্রস্তাবের 19 দিন পর উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদন দেয়া হয় আগামী অর্থ বছরের আয় ব্যয়ের হিসাব। পরে সচিবালয়ে সার্বিক দিক তুলে ধরেন অর্থ উপদেষ্টা। সঙ্গে ছিলেন অর্থ সচিব, পরিকল্পনা সচিব এবং এনবিআর চেয়ারম্যান। প্রস্তাবিত বাজেটের পরিবর্তনে নানা দিক তুলে ধরেন উপদেষ্টা। বলেন, বাড়ানো হয়েছে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বরাদ্দ। সামাজিক নিরাপত্তা 81,297 কোটি টাকা ছিল, এটা 91,297 টাকা করেছে। 10,000 কোটি টাকা আমরা বৃদ্ধি করেছি। সমালোচনার মুখে বাদ দেওয়া হয়েছে আবাসন খাতে অপ্রদর্শিত অর্থ সাদা করার সুযোগ। তবে আগের নিয়মে বাড়তি জরিমানা দিয়ে অপ্রদর্শিত অর্থ সাদা করা যাবে। আয়কর, ভ্যাট এবং কাস্টমস খাতে কর কাঠামোর পরিবর্তন তুলে ধরা হয়। পাবলিক ট্রেড কোম্পানির ক্ষেত্রে কমিয়ে ধরা হয়েছে আয়কর। বেসরকারি বিশ্ববিদ্যালয় ও সম্পত্তি স্থানান্তরে কমেছে কর হার। ভ্যাটের ক্ষেত্রে রিফাইন্ড পেট্রোলিয়াম আমদানিতে কমেছে আগাম কর। এছাড়া বিউটি পার্লার স্থাপনে স্থান ও ভাড়ার উপর এবং বল পয়েন্ট আমদানি পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। হার্টের রিং এবং চোখের লেন্স আমদানির ক্ষেত্রে আগাম কর আর দিতে হবে না। আমরা তো অপ্রদর্শিত আয়ের আমরা একটা সুযোগ দিয়েছিলাম,
সব টাকাই কিন্তু কালো টাকা না, এটা একদম কমপ্লিটলি এটা আমরা প্রত্যাহার করে নিয়েছি। এখন ওই টাকাটা কি করবে না করবে সেটাই ব্যাপার, সেখানে অবশ্য একটা ইম্প্যাক্ট হতে পারে, রিয়েলিস্টরা বলছে। সৌরশক্তি উৎপাদনে সোলার ইনভার্টার আমদানি শুল্ক 10% থেকে কমিয়ে 1% নির্ধারণ করা হয়েছে। হাসপাতাল যন্ত্রাংশ আমদানিতে ছাড় দেওয়া হয়েছে। দেশের উৎপাদিত টায়ার তৈরির কাঁচামাল আমদানি শুল্ক কমিয়ে নির্ধারণ করা হয়েছে 5%। রপ্তানি প্রণোদনা প্রত্যাহারের তৃতীয় ধাপ আগামী জুলাই মাসের পরিবর্তে কার্যকর হবে আগামী বছরের 1 জানুয়ারি থেকে। 18 লক্ষ ট্যাক্স রিটার্নের মধ্যে যদি 2/3 জিরো ট্যাক্স হয়, তা আপনি চিন্তা করেন ট্যাক্স, তার মানে এই যে 2/3 মানে প্রায় 12 লক্ষ লোক, 12 লক্ষ লোকে 3.5 লক্ষ টাকার উপরে ইনকাম নাই, আপনি বিশ্বাস করেন? অধ্যাদেশ জারির মধ্য দিয়ে কার্যকর হবে নতুন বাজেট। সোলার ইনভার্টার এটার উপর 10% ডিউটি ছিল, এটা আমরা কমিয়ে 1% করার প্রস্তাব করেছি। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। বাজেট ঘোষণার পর্যাপ্ত সময় পাওয়া যায়নি, বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা হয়নি অনেক পক্ষের সাথে, তাই সরকার গতানুগতিক জাতীয় বাজেট দিয়েছে, এমন পর্যবেক্ষণ সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির। গবেষকরা বলছেন প্রস্তাবিত আর্থিক কাঠামো টেকসই হবে না। এ সময় সরকার কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছে বলেও মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। অর্থ সংকটের মাঝেই নতুন অর্থবছরের বাজেট চূড়ান্ত করল বাংলাদেশ। আবারও রাজস্ব আদায়ের বিশাল দায়িত্ব এনবিআর-এর কাঁধে। ট্যাক্সেবল ক্যাপাসিটি যেটা আমরা মনে করে ট্যাক্স করব এখানে সেখানে, আপনারা দেখছেন ব্যবসায়ের দিক দিয়ে, ব্যক্তিগত দিক দিয়ে, যার বড় অংশই পরোক্ষ কর নির্ভর। আবার আয়করের বাড়তি চাপ পড়ছে মধ্যবিত্তের উপর। সব মিলিয়ে কয়েক হাজার কোটি টাকার ঘাটতি নিয়ে অর্থবছর শেষ করতে যাচ্ছে রাজস্ব বিভাগ। উত্থাপন করা হয়েছে আগামী অর্থবছরের জন্য। রোববার সিপিডি সংলাপে উঠে আসে এই বিতর্ক। গবেষকরা বলছেন এনবিআর এর চলমান কাঠামোতে রাজস্ব ঘাটতি মেটানো সম্ভব না। প্রশ্ন আছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কৌশল নিয়েও। অর্থ নাই, কারণ রাজস্ব আহরণের দুর্বলতা রয়েছে। তারপরে আমাদের যে সামগ্রিকভাবে বিদ্যুৎ এবং জ্বালানি খাতে সেটার যে চাহিদা সেটাও পূরণ করা যাচ্ছে না। ব্যক্তি খাতের বিনিয়োগ সেখানে একেবারে স্থবির অবস্থা রয়েছে। ভ্যাট, সেলস ট্যাক্স, এক্সাইজ ডিউটি থেকে শুরু করে এগুলোতে যেগুলো সাধারণ মানুষের উপর পড়ে, আর মাত্র 1/3 হলো আমাদের ডাইরেক্ট ট্যাক্স। কিন্তু বাজেটের যে দর্শন, যে কারণে এই বাজেট প্রণয়ন করা শুরু হয়েছিল কয়েক শতক আগে, সেটা মূল দর্শন হলো পুনর্বন্টন। আর্থিক খাতে কেলেঙ্কারির হোতাদের গ্রেপ্তার বা শাস্তি না হওয়ার সমালোচনা করেন বিটিএমএ সভাপতি। বলেন কঠোর হতে পারছে না কেন্দ্রীয় ব্যাংক। সেগ্রিগেট করেন, লুটিং এর টাকা আলাদা করেন, আর এটার জন্য দায়ীকে তাদের চিহ্নিত করেন, দৃষ্টান্তমূলক পানিশমেন্ট মেজার আনেন, তাইলে গোয়িং ফরওয়ার্ড আগামী দিনে ভয় পাবে মানুষ। আপনার কই একটা ব্যাংকের কর্মকর্তা তো এখন পর্যন্ত জেল হয়নি, একটা গ্রাহকেরও জেল হয় নাই। এ সময় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন গায়েবী মামলার সংস্কৃতি ব্যবসা ও বিনিয়োগে নেতিবাচক প্রভাব ফেলছে। অন্যদিকে বাজেটের নতুনত্ব নিয়ে প্রশ্ন তোলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। যেই সরকারটির কোনো নিশ্চয়তা থাকে না এবং যেই সরকারটি ইনডেফিনিট পিরিয়ডের দিকে যায়, সেই সরকার কখনোই বাণিজ্য, ব্যবসা, অর্থনীতির জন্য সুসংবাদ বয়ে নিয়ে আসে না। এই সরকারের মধ্যে একটা পিকুলিয়ার সিনড্রোম দেখতে পাচ্ছি, যেটাকে আমি একটু আনচ্যারিটেবলি বলবো একটা নিউ ফর্ম অফ কুম্ভকর্ণ সিনড্রোম, লিসেনিং উইদাউট রেসপন্স। প্রচুর লিসেনিং, সবাই নয়, প্রাইভেট সেক্টরকে হয়তো শুনছে না, বাট রেসপন্স উইদাউট রেসপন্স। প্রতি বছর জাতীয় বাজেটের মধ্যমেয়াদী সংশোধনের সুপারিশ গবেষকদের। উত্থাপন করা হয়েছে আগামী অর্থবছরের জন্য। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ নিয়ে সবার মধ্যেই স্বস্তি ফিরেছে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। পরে বৈঠক শেষে ব্রিফিংয়ে আমির খসরু বলেন বিশেষভাবে ট্যারিফ ও বাংলাদেশের নির্বাচন ইস্যুতে বিএনপির পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতার শান্তিপূর্ণ ট্রানজিশন দেখতে চান তারা। মতপার্থক্য, ভিন্নমত থাকবেই, যে জায়গায় ঐক্য হবে সেখানেই কাজ করা হবে। তারেক রহমান সাহেব এবং চিফ অ্যাডভাইজারের সাথে সেই মিটিংয়ের গুরুত্ব তারাও অনুধাবন করতে পারছে এবং সেই মিটিংয়ের ফলে যে একটা বড় ধরনের দেশের মধ্যে একটা স্বস্তি আসছে এবং নির্বাচনমুখী হয়েছে সেটাও আলোচনায় আসছে।
দুই দেশের মধ্যে আরও বিভিন্ন ট্রেড কীভাবে বাড়ানো যায়, বিনিয়োগ কীভাবে বাড়ানো যায়, সেটা আলোচনায় আসছে। জাপান বাংলাদেশে সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক একটি নির্বাচন প্রত্যাশা করে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত সাইদা শিনিচি। সকালে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে সৌজন্য বৈঠক শেষে এই কথা জানিয়েছেন। তিনি বলেন, জামায়াতে ইসলামের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে। জামায়াত ও বাংলাদেশের সাথে জাপানের সম্পর্ক সামনে আরও দৃঢ় হবে বলেও প্রত্যাশা করেন জাপানের রাষ্ট্রদূত। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার বলেন, বৈঠকে জাপানের নতুন রাষ্ট্রদূতকে বিগত ফ্যাসিবাদী শেখ হাসিনার আমলে জামায়াতের উপর হওয়া নির্যাতনের চিত্র তুলে ধরা হয়েছে। বাংলাদেশ এবং জাপানের শিল্প, বাণিজ্য, ব্যবসার ক্ষেত্রে উভয়ের সাথে আমরা কিভাবে আরও সমৃদ্ধ হতে পারি, উত্তরোত্তর অগ্রগতি হতে পারে, আমদানি রপ্তানি পণ্যের ব্যাপারে আমরা কি করতে পারি সে বিষয়ে আমাদের মাননীয় অ্যাম্বাসেডারের সাথে মত বিনিময় করেছেন। Not only domestic issues but the foreign policy, and it was really a fruitful one. And particularly we extend the message, our strong commitment. ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সকল আঞ্চলিক অফিসের কার্যক্রম ও নাগরিক সেবা আগামীকাল থেকে চালু হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। দুপুরে নগর ভবনের সামনের কর্মসূচি থেকে এই কথা বলেছেন তারা। এ সময় সংশ্লিষ্ট দপ্তরে কর্মকর্তাদের নিজ নিজ কাজে ফিরে যেতে আহ্বান জানিয়েছেন নগর ভবনে অবস্থান কর্মসূচি পালন করা ঢাকাবাসীর সংগঠকরা। নগরবাসীর সেবা যাতে কোনোভাবে বিঘ্নিত না হয় সেদিকে খেয়াল রাখার আহ্বান জানানো হয়। একই সাথে ইশরাক হোসেনকে শপথ না পড়িয়ে আদালত ও সংবিধান অমান্য করায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার অপসারণ দাবি করেন আন্দোলনকারীরা। নাগরিক সেবা প্রদানের জন্য নিজ নিজ অফিসে অবস্থান করে নাগরিক সেবা প্রদানের জন্য আমরা আহ্বান জানাচ্ছি। ল্যাবিড হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসক মামুন আল মাহতাব স্বপ্নিলের সনদ 5 বছরের জন্য স্থগিত করেছে বিএমডিসি। আগামী 5 বছর চিকিৎসা পেশায় যুক্ত থাকতে পারবেন না তিনি। শনিবার সংস্থার সাধারণ সভায় বিষয়টি চূড়ান্ত হয়েছে। এছাড়া বিভিন্ন মেয়াদে আরও 12 চিকিৎসকের সনদ স্থগিত করা হয়েছে। রাহিব রেজা 2024 সালের 15 ফেব্রুয়ারি অ্যান্ডোস্কোপি করাতে ধানমন্ডির ল্যাব এইড হাসপাতালে যান। চিকিৎসক ছিলেন মামুন আল মাহতাব স্বপ্নিল। অ্যান্ডোস্কোপির এক পর্যায়ে রোগীর অবস্থার অবনতি হয়, নেওয়া হয় আইসিইউতে। 19 ফেব্রুয়ারি মারা যান 31 বছরের রাহিব। এই ঘটনায় তোলপাড় হয় সারা দেশে। চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাহিবের পরিবার অভিযোগ দেয় বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলে। শুনানি শেষে বিএমডিসির সাধারণ সভায় ডাক্তার স্বপ্নিলের বিরুদ্ধে সিদ্ধান্ত নেয় কাউন্সিল। 5 ইয়ার্সের জন্য এটা স্থগিত করা হয়েছে রেজিস্ট্রেশন। এটা কালকে কাউন্সিল, এরপর থেকে ওনার দিকে নোটিশ দিয়ে জানানো হবে, এরপরে সেটাই হবে। এই 5 বছর উনি কোনো প্র্যাকটিস করতে পারবেন না, আদার অ্যাক্টিভিটিস গুলো বানিয়ে থাকবে আর কি। উচ্চ ঝুঁকিপূর্ণ রোগীর স্বাস্থ্য পরীক্ষা না করে এবং অ্যানেস্থেসিওলজিস্ট না থাকা সহ বেশ কিছু অভিযোগের প্রমাণ পেয়েছে বিএমডিসি। এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের তদন্তে উঠে আসে একদিনে 72টি অ্যান্ডোস্কোপি করেন ডাক্তার স্বপ্নিল। যেটা হাই রিস্ক পেশেন্ট ছিল ওইটাকে ওনারা সেভাবে আমলে নেন নাই। প্রি-অ্যানেস্থেটিক চেকআপটা প্রপারলি হয়নি। রিসাসিটেশন, যেটা কোনো অ্যানেস্থেটিস্ট ছিল না এন্ডোস্কোপি রিকভারি রুমে, রিসাসিটেশন ম্যানেজমেন্টও কমপ্লিট হয়নি। ওভারঅল সেই জন্য পেশেন্ট তো অনেকগুলো বেশি মারা গেলেন। হাইপোক্সিক এনকেফালোপ্যাথি, অ্যাসপিরেশন নিউমোনিয়া, সেপ্টিক শক, মাল্টি অর্গান ফেলিওর সবকিছু ছিল আর কি। ডাক্তার স্বপ্নিল ছাড়াও আরও 13 চিকিৎসকের বিএমডিসি সনদ 6 মাস থেকে 4 বছর পর্যন্ত স্থগিত করেছে কাউন্সিল। এই সময়ে রোগী দেখতে পারবেন না তারা। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। শনিবার সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে এক পোস্ট করেন জাতিসংঘের মহাসচিব। সেখানে বলেন, এই হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠেছে। শঙ্কা প্রকাশ করেছেন যে কোনো সময় নাগালের বাইরে চলে যাবে পরিস্থিতি। সামরিক হামলা কোনো সমাধান না বলে উল্লেখ করেছেন গুতেরেস। ইরানে এই হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র বেসামরিকদের জীবন হুমকির মুখে ফেলেছে বলে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব। ইরানে মার্কিন হামলার নিন্দা জানিয়েছে ওমানও। এদিকে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে সৌদি আরবও।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে ইরান। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার পর এই বৈঠকের আয়োজনের আনুষ্ঠানিক আবেদন করেছে ইরানের জাতিসংঘ মিশন। সিকিউরিটি কাউন্সিলকে লেখা একটি চিঠিতে এই হামলাকে স্পষ্ট ও অবৈধ আগ্রাসনের ঘটনা বলে আখ্যা দিয়েছে তেহরান। অবিলম্বে এই ঘটনার প্রতিক্রিয়ার দেখানোর আহ্বান জানায় তারা। জাতিসংঘ সংবিধানের আইন অনুযায়ী দায়ীদের সম্পূর্ণ জবাবদিহিতার দাবি জানিয়েছে ইরান। দোষীরা যাতে কোনোভাবেই শাস্তি না এড়াতে পারে তা নিশ্চিত করতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভনি। দর্শক, এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।